স্ট্রেট কাট নিউজের সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আমরা রয়েছি। সুস্থ আপনারা কিভাবে থাকবেন সেই খবরাখবর কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর সেই খবরাখবর আপনাদের পৌঁছে দেওয়ার জন্যে আমাদের কাছে উপস্থিত থাকেন, আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিশেষ বিশেষ অতিথিরা, বিশিষ্ট ডাক্তারবাবুরা। তারা এসে আমাদেরকে জানিয়ে যান কিভাবে আমরা সুস্থ থাকবো, সুস্থভাবে বেঁচে থাকবো এবং অপরকে সুস্থ রাখতে পারবো। শরীর সুস্থ থাকা যতটা দরকার, মানসিক দিক থেকে সুস্থ থাকাটা কিন্তু ততটাই দরকার। কারণ মানসিক দিক থেকে যদি অস্থিরতা আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করে চলে বলবো না, বর্তমানে কিন্তু গ্রাস করে চলছে, তার জন্য কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের যে সামাজিক জীবন, দুটো জীবনেই কিন্তু প্রভাব পড়ছে। সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি ডক্টর সঞ্জয় কুমার সাহা মহাশয়কে, কনসালটেন্ট সিনিয়র সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সেক্সোলজিস্ট, প্রফেসর, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, MBBS, MD, DPM, ক্যালকাটা, DCMH, নিমহান্স, FIPS, হু ফেলো অন কমিউনিটি মেন্টাল হেলথ, নিমহান্স, ব্যাঙ্গালোর। উনি ওনার মূল্যবান সময় নিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দর্শকদের জন্য আপনি সময় বার করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। স্যার, প্রথমেই আমি আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাই সেটা হচ্ছে স্বাস্থ্য কি, সুস্বাস্থ্য কি, সেটা জানব। নমস্কার। স্বাস্থ্যর জন্যই আমরা কিন্তু সবাই নিরন্তর প্রচেষ্টা করছি। স্বাস্থ্যের আলাদা করে মেন্টাল, ফিজিক্যাল এরকম হয় না। স্বাস্থ্য যখন আমরা ভাবছি যে সুস্বাস্থ্যের অধিকারী হব, তখন আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, ইকোনমিক সমস্ত ডাইমেনশনগুলো আমাদের ঠিক রাখতে হবে। তাছাড়া কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব না। আমরা WHO ডেফিনিশনেই আমাদের আছে, সেটা হচ্ছে যে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ। শুধু একটা ডিজিজ নেই, আমার জ্বর নেই, আমার হাইপারটেনশন নেই, তার মানে আমি সুস্থ, তা কিন্তু না। হার্টের না থাকলেও আমরা কিন্তু শারীরিকভাবে অসুস্থ হতে পারি। এবার স্বাস্থ্যের কথা যখন আমরা বলবো, তার কতগুলো ডাইমেনশন আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন, মেন্টাল ডাইমেনশন, তারপরে আছে ইকোনমিক ডাইমেনশন, স্পিরিচুয়াল ডাইমেনশন, সেক্সুয়াল ডাইমেনশন। এবার আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা বিপর্যয়, যেটা COVID-19 প্যান্ডেমিকের সময় সমস্ত ডাইমেনশনগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল। মানুষের স্বাস্থ্যের খারাপ হয়ে গেছিল, তার আধ্যাত্মিক বিকাশ হচ্ছিল না, একটা মানুষের সঙ্গে মানুষের যে বন্ডিং সেটাকে পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল। ইকোনমিক্যালি মানুষরা পঙ্গু হয়ে গেছিলেন, অনেক মানুষের চাকরি চলে গেছিলো, বাচ্চারা তার স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছিলো। সুতরাং এই যে টোটাল ব্যাপারটা, সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে প্রতিটা ডাইমেনশনের মধ্যে সুস্থভাবে সামঞ্জস্য থাকতে হবে এবং প্রত্যেকটা ডাইমেনশনকে ঠিকভাবে কাজ করতে হবে, তবে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। মেন্টাল ডাইমেনশন যেটা আমরা বলছেন, ফিজিক্যাল আর মেন্টাল ডাইমেনশনের মধ্যে আলাদা করে কোনো প্রভাব নেই। মেন্টাল হেলথ ছাড়া ফিজিক্যাল হেলথের কোনো অস্তিত্বই থাকে না। কারণ আমাদের একটা হাত, দুটো হাত, দুটো পা, চোখ, কান সব যে কোনো একটাই যদি খারাপ ঠিক করে কাজ না করে, তাহলেই দেখবো যে আমরা কিন্তু স্বাস্থ্য অধিকারী হতে পারছি না। ইকোনমিক্যালি যদি সাউন্ড না হয়, তাহলে আমরা নিউট্রিশন খাবার কিনতে পারবো না, আমার ছেলেকে পড়াতে পারবো না। দেখবেন যে তার কনসিকোয়েন্সগুলো আপনার স্বাস্থ্যকে আলটিমেটলি এফেক্ট করছে। ইকোনমিক্যালি না থাকলে লোকজনের পড়াশুনো যখন হবে না, তখন তিনি অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাবেন। অ্যাডিকশন যখন বেশি করবে, তার স্বাস্থ্য তখন খারাপ হবে। তিনি যখন বেশি কাজ করতে পারবে না, বেশি কাজ না করতে পারলে আবার তিনি কি করবেন, আবার জায়গাতে ফিরে যাবেন যে উনি এডুকেশন কিনতে পারছেন না, খাবার কিনতে পারছেন না, ভালো এনভায়রনমেন্টের অধিকারী হতে পারছেন না। সুতরাং আমাদের সমস্ত রকম সার্বিকভাবে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত জিনিসগুলোকে সামঞ্জস্যভাবে
বিকশিত হতে হবে, সুস্থভাবে মানে একটা ব্যালেন্স করে চলতে হবে, মানসিক স্বাস্থ্য। আমি একদম স্যার ছোটবেলা থেকেই আসি, ছোটবেলা থেকে আমি যদি বলি প্লে গ্রুপ পড়ার পরে যখন বাচ্চারা বড় স্কুলে যেতে শুরু করে, যেহেতু একটা ধরুন 1 to 12 বাসে তারা যাতায়াত করছে, আমি বাসের কালচারটার কথা বলছি তার কারণ বাস থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক জিনিস অ্যাডাপ্ট করা, অনেক জিনিস গ্রো করে, যে জিনিসটা ওরা স্কুলেও ডাইরেক্ট টিচারদের সঙ্গে পায় না, আবার বাড়িতেও সেই পরিবেশটা পায় না। আমি অনেক ভাষার ব্যবহার বা অনেক কিছু ব্যবহার শিখি। সেইখান থেকে একজন গার্জিয়ান হিসেবে বা টিচার যারা স্কুলে বাচ্চাদের দেখছে, দুজনের তো দায়িত্ব থাকে, তারা কিভাবে গাইড করবে? মানে একটা বাচ্চা, আমি একটা সিম্পল একটা কোয়েশ্চেন করতে চাইছি, সেটা হচ্ছে অনেক বাচ্চা আছে মানে সবার সঙ্গে মিশতে পারে না, সে নিজের মতো চুপচাপ থাকে, বা খুব যদি একটা পরিবেশ তৈরি হয়, অনেক ছেলে মেয়ে মিলে খেলছে বা সবাই মিলে আনন্দ করছে, সে একটুখানি দূরে থাকতেই পছন্দ করে। তা এটার মধ্যে কি, তার মধ্যে কি কোনো সমস্যা রয়েছে? মানে তার জন্য কি তার কোনো গাইডেন্সের প্রয়োজন, নাকি স্বাভাবিকভাবে এটা বাড়িতেই তার বিহেভিয়ারটা চেঞ্জ করা যেতে পারে? কি মনে হয়? না দেখুন, বাবা মাদের বাচ্চাকে রেয়ারিং করার জন্য, এটাকে আমরা তো প্যারেন্টিং বলি, এই প্যারেন্টিংয়ের জন্য আমাদের সবসময় যেটা লাগবে সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ টাইম, হ্যাঁ, সেটা বাচ্চার জন্য দিতে হবে। আমাদের খুব বেশি প্যারেন্টিংয়ের কোনো ক্লাস হয় না, প্যারেন্টিংয়ের জন্য কোনো ইনস্টিটিউশন নেই, তার ফলে প্রতিটা বাবা মা তার নিজের মতো করে বাচ্চাকে মানুষ করেন। এবার সেই মানুষ করার সময় এখনই হঠাৎ করে তো বাবা মাদের আমরা মানে প্যারেন্টিংয়ের টিচিং দিতে পারবো না, কিন্তু ওনাদের যেটা জানতে হবে যে আমার সন্তানকে কোনো একটা স্কুলে দিয়ে দিলেই সব জিনিসগুলো ওখান থেকে শিখে যাবে, সেরকম না। আমি যদি বাচ্চার কথাটা যদি না বলে, বাচ্চাকে আমরা এখন বিভিন্ন রকম মিডিয়াতে দেখে আমরা স্ট্যাম্প করে দিই, আমরা কোনো বাচ্চাকে বলি যে অটিজম আছে, কোনো বাচ্চাকে ADHD আছে, এইগুলো আগে বাবা মারা অত বলতেন না, কিন্তু এখন এই মিডিয়ার দৌলতে এগুলোর প্রতি এত হাইপ হয়েছে, বাবা মারা কোনো ভাবেই কিছু একটা জানলে আমার বাচ্চা একটু কম কথা বলছে, আমার বাচ্চা তো কোনো প্রবলেমের পড়েনি, তো ADHD হয়নি, বেশি লাফালাফি করছে, এটা কিন্তু আগেকার সময় একদম নর্মালি ছিল। সেই নর্মাল ব্যাপারটাকে অ্যাবনর্মাল করে দিয়েছে আমাদের মিডিয়া। এবার বাবা, আপনি যেটা বললেন যে আমার বাচ্চা যদি খেলতে যদি না পারে, তাহলে পছন্দ করে না, গ্যাদারিংটা পছন্দ করছে না, সে কোনো কারণে পছন্দ করে না। আপনি তো হাতে গেজেট দিয়ে দিয়েছেন না, হাতে গেজেট থাকলে আপনি দেখবেন একটা ফ্যামিলিতে 4টে মানুষ যদি থাকে, 4টে হাতে 4টে মোবাইল ফোন বা টিভি, কেউ কারোর দিকে কথা বলছে না, হাজব্যান্ড ওয়াইফ বোঝাই যাচ্ছে না, হ্যাঁ, মানে প্রত্যেকের সঙ্গে রয়েছে, তাদের নিজের জগতের মধ্যে রয়েছে। তার জন্যই এই যে স্টিমুলেশনটা, মানে একটা মানুষের সঙ্গে একটা মানুষের যে অন্তরঙ্গভাবে কথা বলবে, এই কথা বলার মজাটা পায় না। একটা আগে আমরা কোনো আত্মীয় স্বজন যদি কেউ আসতো, আমরা লাফিয়ে পড়তাম, কি এনেছে, চকলেট এনেছে, রঙ কিনেছে, আমরা দেখতাম, মানুষের সঙ্গে কথা বলতাম, তার দিকে কি কি দেখেছে, তার অভিজ্ঞতার কথাগুলো শুনতাম, বাবা মারা কথা বলে তার পাশে দাঁড়িয়ে থাকতাম। এখন দেখবেন কোনো বাচ্চা এরকমভাবে করে না, প্রত্যেকের কাছে একটা থাকলেও হাই হ্যালো ওরকম করে সে কিন্তু বাড়ি। হয়তো এমনও অনেক পরিবার আছে সেখানে হয়তো পরিবারের সমস্ত সদস্যদের সাথে তাদের পরিচয় নেই, পরিচয় করেও দেয় না, সেই কালচারটাও নেই যে পরিচয় করে দেওয়ার মতো। তার জন্য কি বাচ্চাদের যে স্টিমুলাসটা, কি করে মানুষের সঙ্গে কথা বলবো, একটা মানুষকে কথা বললে রিসিপ্রোকেট কী করে করতে হয়, সেটাও শিখছে না। সেই না শেখাটার জন্য আমরা আলটিমেটলি জিনিসটা জানতে চাইছি যে বাবা মাদের কাছে, যে কি করে আমার ছেলেটা ওরকম হলো না, ওর ছেলেটা পারছে, ওর ছেলেটা স্টেজ ফ্রি কী করে হচ্ছে, আমার ছেলে তো ম্যানেজ করতে পারছে না। তো এই যে জিনিসগুলো বাবা মারা নিজেরাই নিজেদের জন্য দায়ী, কারণ বাবা মারা ছেলেদেরকে ভালো করে টাইম দিচ্ছেন না, টাইম না দেওয়ার জন্যেই এই প্রবলেমটা হচ্ছে। এবার বাসের মধ্যে যদি যান, বাসের মধ্যে ছেলেরা গেলে তো তার তো সুবিধা আছে মানে প্রত্যেকের সঙ্গে একটা বন্ধু বান্ধবের খেলা হচ্ছে, কেউ কাউকে একটু টিজ করছে, কেউ কাউকে, এবার এই টিজটাকে কী করে করছে, লাইফ স্কিল এখানে ডেভেলপ হচ্ছে। কেউ কাউকে ঠেলে দিল, ও কী কথা বলবে, ও ভালো করে বলবে এই ঠেলিস না, ওকে গালি দেবে, এই টোটাল জিনিসগুলোর মধ্যে শেখার একটা ব্যাপার থাকছে।
যে আমার জন্য পৃথিবীটা পুরো একদম পুরো ফুলের মতো বিছিয়ে রাখবে না, কাঁটাই থাকবে। যে কাঁটার মধ্যে আমার বাচ্চাটা কি করে বুঝে নেবে, নিজের জায়গাটা তৈরি করে নেবে, কিভাবে যাবে, এবার সেই জায়গাটা কোন পথে থাকে যেতে। হ্যাঁ, এবার সে আমাদের বাবা মারা কি সব জায়গাতে ফুল দেওয়ার বিছিয়ে দেওয়ার চেষ্টা করি, এবার সেই সব স্মুথ ভাবে কিন্তু চালানো যাবে না। তার জন্য কি পরে যখন বড় হলে, যখন নিজের জীবনের সংগ্রামে যখন আসবে, এই বাচ্চাগুলো পিছিয়ে পড়বে। পেরেন্টিং এর বিষয়ে তো আমরা জানলাম। আমি এবারে প্রশ্ন রাখবো যে স্কুল সেটা প্রাইভেটই বলি বা সেটা সরকারি বলি, সবাই কিন্তু ছুটছে। কথায় আমরা বলে যাই যে আমরা বাচ্চাদের থেকে বা পড়াশোনার একটা চাপ কমাচ্ছি, সেখানে নানা রকম কারিকুলার অ্যাক্টিভিটিস দিচ্ছি, কিন্তু আদৌ সেখানেও কিন্তু একটা কম্পিটিশান। মানে আমাকে ছবি আঁকতে হবে, আমাকে সাঁতার কাটতে হবে, আমাকে ক্যারাটে করতে হবে, আমাকে গান নাচ সব করতে হবে, কিন্তু একটা বাচ্চার পক্ষে তো সমস্ত কিছু করা সম্ভব নাই হতে পারে। সেইভাবেও সে অনেক পিছিয়ে আসে। সেইভাবে আপনি কি বলতে চাইবেন এই বিষয়গুলোর উপর স্কুল অথবা যারা পড়াচ্ছেন টিচার, তাদের কি দায়িত্ব পালন করা উচিত? বেসিক্যালি খুবই রিলেভেন্ট কোয়েশ্চেন। এখন সবাই বাবা মারা ছুটছে, বাচ্চারা ছুটতে চায় না, কিন্তু বাবা মারা ছোটাচ্ছে। হ্যাঁ, নিজে ঘোড়া ভাবছে, ভাই বাচ্চাদেরকে হুইপ করে যাচ্ছে, আর নিজেদের যে অতৃপ্ত ব্যাপারগুলো বাচ্চাদের মধ্যে নিজেরা ওর মধ্যেখানে নিজেদের স্যাটিসফাই করার চেষ্টা করছে। এবার স্কুলে কী শিখি আমরা? লার্নিং, তো শেখা। লার্নিংয়ে যখন আমরা বলি, লার্নিং কাকে বলে? লার্নিং একটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। হ্যাঁ, সেটা আমাদের কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন। কগনিটিভ মানে মনে করা, স্কুলে গিয়ে কি আমরা কিছু শেখার চেষ্টা করি, কিছু স্কিল অ্যাকোয়ার করার চেষ্টা করি, কিছু সাইকোমোটর ডোমেন আমরা কী করে কমিউনিকেশন করা, এই সমস্ত স্কিলগুলো কিন্তু আমরা শেখার চেষ্টা করি। সেই শেখার চেষ্টা করাটার নাম হচ্ছে লার্নিং। কী করে না, মানে বিভিন্ন রকম অভ্যাস যোগের মাধ্যমে, অভ্যাস মানে একই জিনিস রিপিট করছি, কোনো একটা অবাক অক্ষর শেখাচ্ছে, কেউ একটা ভালো করে কমিউনিকেট করা শেখাচ্ছে, কেউ একটা নতুন পদ্ধতি শেখালেন কী করে জিনিসটা বানাতে হয়। এখন ক্রাফটের যুগ আছে, ক্রাফট শেখানো হয়। এই জিনিসগুলো বিভিন্ন রকম স্টিমুলাস দেওয়া হচ্ছে। এবার স্কুলের উপরে আমরা বিশ্বাস করছি না, বাবা মারা নিজেদের মতো করে ভাবছি যে আমাদের ছেলেকে সব কিছু বানাবে। এবার সব কিছু বানাতে গিয়ে বাচ্চারা নিজেদের শৈশবকে হারিয়ে ফেলছে, বাচ্চারা এনজয় করছে না। আমরা বক্তব্য হচ্ছে বাচ্চাদের যদি এনজয় করতে দেওয়া হয়, যে দুষ্টুমিটা যদি খেলার মধ্যেখানে যদি চালনা করা দেওয়া হয়, বাচ্চারা কিন্তু অনেক মজা করে শিখতে পারে। ক্লাসরুমে আমি জানি এখন অনেক স্কুলে এরকম জিনিসগুলো অ্যাডপ্ট করা হচ্ছে, লাইফ স্কিলগুলোকে শেখানো হচ্ছে। লাইফ স্কিল শেখানো মানে হচ্ছে যে ধরুন নিজের জায়গাতে একটা বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করা হলো, কোনো একটা আগুন লেগে গেল, তাহলে আপনি কী করবেন? কাকে ডাকবেন? কোনো একটা ছেলে পড়ে যাওয়ার সময় কী করবে? এই যে টোটাল বিভিন্ন জিনিসগুলোকে, বা কোনো একটা ছেলে ফেল করে গেল, তার সঙ্গে কী করে কথা বলবে? এবার এইগুলোর জন্য যে সিম্প্যাথি বা এমপ্যাথি ডেভেলপমেন্ট, সেইগুলো কী করে করা যাবে? তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, স্কুলের অ্যাক্টিভিটি আছে। সেই স্কুলের অ্যাক্টিভিটিগুলো যখন মানে স্কুল যখন ঠিকঠাক করে করবেন, স্কুলের ডিসিপ্লিনগুলো মেনে চলবে, তখন ছেলেরা কিন্তু অনেকটাই একটা স্কুলের একটা কারিকুলাম থাকে, সেই স্কুলের কারিকুলামগুলোকে অনেক সময় বলে যে আপনারা টিউশনি পড়াবেন না, এটা করবেন না, ওটা করবেন না। আমরা কি করি যে বিভিন্ন রকমভাবে ঘেঁটে ফেলি। স্কুলের মতো করে করছি, আমি আমার মতো করে আবার দেখাচ্ছি, অন্য একটা টিচার অন্যের মতো দেখাচ্ছে। বিভিন্ন রকম মেথডসে ছেলেরা কনফিউজড হয়ে পড়ে, এবং মন আর মুখ গার্জেনদের কাছে আলাদা। গার্জেনরা একটা সময় মানে অন্য গার্জেনদের সামনে বলে যে না, আমি ছেলেকে পড়তেই বলি না, কিন্তু আমি তো কোনোদিনই চাপ দিই না, লোকের সামনে বলে, কিন্তু নিজের বাচ্চাকে ভীষণভাবে চাপ দেন, ভীষণভাবে হুইপ করেন। তার ফলে কি বাচ্চারা বুঝতে পারেন না ডুয়াল স্ট্যান্ডার্ডটা কি। মানে একরকম মা, একরকম বাবা মা, একরকম লোকের কাছে বলছে, আর কিন্তু আমার সঙ্গে অন্যরকম বিহেভিয়ার করছে। বলবে যে সবাইকে নিজের নোট শেয়ার করা উচিত, কিন্তু অন্য সময় বলবে না, নোটটা কাউকে শেয়ার করবে না। বলবে যে তোমাকে ফার্স্ট হতেই হবে, না হলে ওই ছেলেটা তোমার বন্ধু করেছে, তোমাকে এটা করতেই হবে। সারাক্ষণ ও গান শিখেছে, তো নাচ শিখেছে, তুমি ও রোবোটিক্সে ভর্তি হয়েছে, তোমাকেও হতে হবে। এবার সেইটা লোকের কাছে কিন্তু বলবে না। তার ফলে বাচ্চারা মানে অনেক কনফিউশনে ভোগে। বাবা মাদের ভাবতে হবে যে আমি যদি না জানি, তাহলে এক্সপার্টের কাছে, স্কুলের টিচারদের কাছে গিয়ে তাদের আমার ছেলের প্রোগ্রেসটা
কেমন হতে পারে, কোন সাবজেক্টে দিলে হতে পারে, কোন কোন জায়গাতে আমরা গাইড করতে পারি, একটা লিয়াজও স্কুলের সাথে সবসময় থাকা উচিত। আনহেলদি একটা কম্পিটিশন করলে লং রান বাচ্চারা কখনোই সাইন করবে না। যেটা আমরা প্রতিটা বাবা মাই চায় যে আমার বাচ্চা অনেক বড় হোক, সেই বড় করতে গেলে বাচ্চাদের নিজের মতো বিকশিত হতে দেবে। এবার আপনি যদি নিজের বাচ্চাকে মনে করেন যে আমি আমার মতো, কেউ হয়তো মাধ্যমিক পাশ করা একটা মা, সে ভাবছে যে আমি আমার বাচ্চাকে বিশাল করবো। সে মাধ্যমিক পাশ করা বা এটা বিএ পাশ করা মা তার বাচ্চাকে যদি একদম টোটাল স্ট্রিক্টলি ওনাকে গাইড করে, তাহলে তো মাধ্যমিক বা এইচএস বা ওই ক্লাস 12 মা যে রেঞ্জে আছে তার বাইরে যাবে না, কারণ ওর ভালো প্রবৃত্তিগুলোকে মাটা নষ্ট করে দিচ্ছে। বাচ্চাকে যদি নিজের মতো করে প্রস্ফুটিত হতে দেওয়া হয়, তার বিকশিত হতে দেওয়া, যে কোনো রেঞ্জে যেতে পারে, সে স্পেসে চলে যেতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, যে কোনো প্রফেশনে এক্সেল করতে পারে। কিন্তু মা যদি সারাক্ষণ খিটখিট করে বা বাবা মা যদি ফিটফিট করে, তাহলে কিন্তু বাচ্চাদের গ্রোথটা ওখানে আটকিয়ে যাবে। স্যার, এরপরে যে প্রশ্নতে আসবো, অ্যাডিকশন, যেটা কিন্তু কম বেশি সবার মধ্যে রয়েছে। এই অ্যাডিকশনটা ঠিক কিভাবে আমাদের মধ্যে আসছে, কেন আসছে? অ্যাডিকশন, দেখুন অ্যাডিকশন যেটা আছে, বারবার করে কোনো একটা জিনিস আমি জানি আমার ক্ষতি হচ্ছে, জেনেও কিন্তু সেটার প্রতি আমরা অ্যাট্রাক্টেড হচ্ছি, বা মানে আমি বুঝতে পারছি আমি ভুল করছি, সেই ভুলটা জেনে বুঝে করা, বারবার করা, জেনে বুঝে অ্যাডিকশনটা বারবার করা, মানে তার ভালো লাগছে বলে। ইনিশিয়াল ফেজ অ্যাডিকশনটা একটা মজা থেকে কোনো একটা জিনিস হঠাৎ করে অ্যাডিকশন তো বলি না। আপনি একদিন কেউ একটা বাচ্চা মোবাইল দেখলো, বা একদিন একটা কেউ সিগারেট বা একটা পেক মদ খেলেন, তার জন্য তাকে আমরা অ্যাডিক্টেড বলবো না। অ্যাডিকশন মানে কি, আমাকে বারবার করে আমাকে মদ খেতে ইচ্ছা করছে, আমি ওর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, মোবাইল ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না, আমার অনেক পড়া আছে, আমার অনেক অ্যাসাইনমেন্ট আছে, সারাক্ষণ ধরে এই বিভিন্ন রকম সিরিজ দেখে যাচ্ছি, বিভিন্ন রকম মোবাইলে একটার পর একটা জিনিস দেখে যাচ্ছি, আমাকে সামলাতে পারছি না। সেই যে জায়গাতে অ্যাডিকশন কিন্তু হয়ে যাচ্ছে। এবার অ্যাডিকশনটা তো আপনি তো স্কুল কেন্দ্রিক বলছেন না, বাচ্চাদের মধ্যেও কিন্তু অ্যাডিকশনটা কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্করভাবে চলে আসছে। এবার অ্যাডিকশনের কারণ কি না, কারণ তো অনেক কিছুই থাকতে পারে। তো অ্যাডিকশনের কারণ হচ্ছে বাবা মার একটুখানি শিথিলতা, বাবা মা বাচ্চার উপরে বেশি নজরদারিটা কম করছেন। এবার অনেক সময় বাবা মারা নিজেরাই, যদি আমরা মানে অ্যাডিকশনের কথা ভাবি, বাবা মা অনেক সময় হোস্টাইল পরিবেশের মধ্যে বাবা মারা নিজেরা থাকছেন, নিজেদের মধ্যে শান্তি বিঘ্নিত হচ্ছে। তারপরে সেই জায়গাতে বাচ্চাদের প্রতি যখন দেখছে না, বাচ্চারা নিজের মতো করে মোবাইল দেখতে শুরু করছে। এখানে আমি একটা কথা বলতে চাই, এখন বর্তমান দিনে মা বাবা ধরুন দুজনাই সার্ভিস করেন, বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তারা বাধ্য হচ্ছে মোবাইল দিতে বাচ্চাদের কাছে। আর এখন তো মোবাইল মানে স্মার্টফোন মানে ইন্টারনেট কানেকশন থাকবে, সেইখান থেকেও কিন্তু তারা নিজেদের কাজকর্ম ছিল ওই মোবাইলের প্রতি সবসময় ঢুকে থাকা। সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার মানে স্বাভাবিক জীবন লিড করা কিভাবে সম্ভব? দেখুন, সময়টা এটা মেন জিনিস হচ্ছে যে মোবাইল যে সবসময় যে অপকার করে সেরকম তো না। কোভিডের সময় পুরো মোবাইল নির্ভর হয়ে গেছিল সমস্ত বাচ্চারা। তারপর থেকেই যে অ্যাডিকশনটা হয়েছে আমাদের, মানে যারা আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি তারা দেখবো যে প্রচুর সংখ্যক বাচ্চা মানে তারা কিন্তু অ্যাডিকশন হয়ে পড়েছে এই কোভিড-19 আসার পরে, তার অনলাইন ক্লাসের পরে। এবার হচ্ছে যে আপনি যখন বাবা মা দুজনেই যখন ব্যস্ত থাকতেন, ছেলের উপরে নজরদারি তো করতে হবে, তখন এই সময়টাকে আপনি অন্য কোনো চ্যানেলাইজ করতে পারেন, যে সময়টা ওনারা অ্যাডিকশনের মধ্যে রয়েছে, তাকে কোনো একটা খেলার মধ্যে ইনভলভ করতে পারেন, ছবি আঁকার মধ্যে, কোনো নতুন কিছু শেখার মধ্যে। যেমন ছেলেরা যখন অত ইন্টারনেট অ্যাডিকশন হচ্ছে, তাকে রোবোটিক্স বা কোনো কম্পিউটারের মধ্যে ভর্তি করে দিতে পারেন, তার মধ্যে মজা পেতে দেওয়া হবে। বেসিক্যালি বাচ্চারা যেটা চায়, মজা চায়, প্রতিটা লোকই মজা চায়। এই মজা বা খুশি ভাবটা যখন আসে না, ডাল লাগে, তখন এই কোম্পানিগুলো তার সুকৌশলে বাচ্চাদের অ্যাটেনশনটাকে ওর মধ্যে নিয়ে আসে। আমরা যদি চাই ওর থেকে বেশি মজার দিকে ঠেলে দিতে পারি,
খেলার মাধ্যমে বা নতুন কিছু শেখার মাধ্যমে, নতুন নতুন স্কিল যেগুলো আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, কিন্তু সেই ভালো লাগাটা ইনিশিয়াল ফেজে থাকবে না। তার জন্য বাবা মাদের একটু লেগে থাকতে হবে, তারপর পার্সু করতে হবে। পার্সু বা আপনার কষ্ট ছাড়া বাচ্চাকে মানুষ করা কিন্তু হবে না। এই কোনো একটা পিলস দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা চেঞ্জ হয়ে গেল, এরকম হয় না। যদিও আমরা কিছু কিছু সময় অনেক বেশি অ্যাডিকশন হয়ে গেলে তখন আমরা বিহেভিয়ারাল থেরাপি, কিছু সামান্য একটু ওষুধ আমরা দিতে পারি, কিন্তু মেনলি কিন্তু বাবা মাদের দায়িত্ব, যারা গার্জেন আছে তাদের দায়িত্ব বাচ্চাকে ভালো করে নারিশ করার জন্য, নার্চার করার জন্য। এই নার্চারটা খুব দরকার এবং নিজেদেরকেও সৎ পথে থাকা উচিত। কথাবার্তাগুলো, নিজেদের হ্যাবিটগুলোকেও অনেক পরিসীমিত করা উচিত। এখন বাচ্চাদের হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কথা বলার সময় অনেক সুন্দর করে রেসপেক্টফুলি কথাগুলো বলা উচিত। তা নাহলে কি আমরা যেটা করব সেটাই হচ্ছে, বাবা মারা সবসময় বাচ্চাদের রোল মডেল। বাবা মা যেটা করবে সেটা কিন্তু ছেলেরা করবে, এবং সাধারণ বাবা মারাও কিন্তু রোল মডেল হতে পারে না। এমন যে টোটো চালান, রিক্সা চালান রোল মডেল হবে না তা কিন্তু না। যেটা হচ্ছে যে সত্যের পথে থাকবো আমি, ভ্যালুস যেটা আছে, ভ্যালুসগুলোকে বেশি ইম্পর্টেন্ট। সেই ভ্যালুস যদি থাকে বাবা মাকে বেশি মাথায় করে রাখবে। আর একটা মানুষ যদি অনেক টাকা ইনকাম করে, তাকে দেখি সারাক্ষণ ধরে মানে ঠিকঠাক করে চলছেন না, তার অনেক অ্যাডিকশন রয়েছে, যে কাজগুলো করা উচিত না সেই কাজগুলো করছেন, ছেলেরা কিন্তু ভালোবাসবে না। মানে পারিবারিক পরিবেশটাও কিন্তু অনেকটা দিক থেকে, আমি যদি বাচ্চা থেকেই তো একদিন বড় পরিণত মানুষ হবে, সেজন্য পারিবারিক দিক থেকে যদি একটু সুস্থ পরিবেশ তৈরি করা যায় তাহলে মানসিক সুস্থতা বজায় থাকবে। একদমই তাই। তারপরে বাচ্চাদের যখন এই সময়টা একটা ট্রানজিশন, অনেক সময় ক্লাস 5 থেকে নতুন হাই স্কুলে উঠলো, ছেলেদের মধ্যে অনেক পরিবর্তন আসছে, টিনেজ পিরিয়ড যেটা শুরু হচ্ছে, টিনেজ পিরিয়ডে গলা ভাঙছে। আমরা সেই ছোটবেলায় বলে বালক, সে বাচ্চাদের সঙ্গেও ফিট করছে না, বড়দের সঙ্গেও ফিট করছে না। বড়দের সঙ্গে ভালো বড় বড় কথা বলতে গেলে তাকে জ্যাঠামি বলা হচ্ছে, বাচ্চাদের সঙ্গে বলে নাকামি বলা হচ্ছে। মেয়েদের মধ্যে চেঞ্জ হচ্ছে, পিরিয়ড শুরু হচ্ছে, এবং তার পিয়ার প্রেশারের মধ্যে রয়েছে, পিয়ারদের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। তার ফলে কি তাদের একটা ভীষণ একটা নতুন এক্সপেরিমেন্টালের একটা সুযোগ এই সময় আসছে, এবং তারা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। তার ফলে তারা অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে। কেউ হয়তো বলছে যে তুই এটা করলে একটু ভালো লাগবে, তার স্টাইল করার জন্য করছে, কিন্তু তারপরে একবার যখন করছে তখন তার মধ্যে আটকে যাচ্ছে, এবং সেটা মানে রিপিটেটেড ওয়েতে তাকে আরও বেশি খাদের মধ্যে তাকে ঠেলে দিচ্ছে। একটা সময় এই যে অ্যাডিকশন যেগুলোতে তারা ঢুকে গেল অ্যাডিকশনের মধ্যে, সেখান থেকে আর বেরোতে পারছে না, আরও বড় বেশি বেশি করে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের মধ্যে তো আমরা এখন নেশার দ্রব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টোবাকো, তারপরে অ্যালকোহল, তারপরে এখন ড্রাগসের মধ্যে প্রচুর ড্রাগস চলে আসছে। আপনি দেখবেন যে কিছু সলভেন্ট, দেখবেন যে বাচ্চারা কেরোসিন তেল বা অনেক সময় নীল পালিশ সেগুলোকেও শুকছে। সেই বাচ্চা মানে কি অ্যাডোলেসেন্স 10 থেকে 19 বছরের লোকগুলোকে, ছেলে মেয়েদের আমরা অ্যাডোলেসেন্ট বলি। এই সময় জীবনে কিন্তু বড় বড় পরিবর্তনগুলো হচ্ছে। এই সময় যদি আমরা ঠিকঠাক চ্যানেলাইজ না করতে পারি, পুরো ডিজাস্টার জীবনে। এই যেই অ্যাডিকশনগুলোর কথা বলছেন, সেই অ্যাডিকশনগুলো বাড়তে বাড়তে তো এমন জায়গায় কি চলে যেতে পারে যখন থেকে সে হয়তো ট্রিটমেন্ট চলছে বা বাড়িতে বুঝতে পারছে বলে কোন ট্রিটমেন্ট না করিয়ে তার থেকে এই সমস্ত জিনিসগুলোকে একদম দূরে করে দিচ্ছে। তাহলে কি সুইসাইড করার প্রবণতাও তো অনেকের মধ্যে দেখা যেতে পারে? কি অ্যাডিকশনের সাথে মানসিক স্বাস্থ্য প্রচুরভাবে জড়িত। আপনি যদি সুস্থ থাকেন, হেলদি থাকেন, মানে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং তার ব্যালেন্স থাকে, তাহলে তো আপনার অ্যাডিকশনের দিকে ঝোঁকটা যাবে না। যখন আমি অ্যাডিকশনের দিকে ঝোঁকটা চলে গেল, অ্যাডিক্টেড হয়ে পড়লেন, তখন তো আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে। মানসিকভাবে আপনি অবসাদে ভুগছেন, অবসাদে কোনো কাজকর্ম নেই, আরেকটু সিগারেট খাচ্ছেন, আরেকটু ড্রাগস নিচ্ছেন। তার ফলে কি একটু প্লেজারের জন্য আপনার মানসিক স্বাস্থ্যটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবার মানসিক স্বাস্থ্য যখন নষ্ট হয়, তা আমরা মানসিক স্বাস্থ্যের মধ্যে আমরা কী দেখি? মেনলি একটা সাইকোসিস বলি, একটা নিউরোসিস বলি। সাইকোসিস মানে যেগুলোর মধ্যে ধরুন বুঝতেই পারে না কী করছি, এলোমেলো কথাবার্তা বলছে, বড় বড় কথা বলছে, হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডার বলে। অনেক সময় ক্যানাবিস খেলেও এরকমভাবে হ্যালুসিনেশন হচ্ছে, পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, নিশি ডাকছে, এরকম বলে। আর এবার নিউরোসিসের মধ্যে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর মধ্যে থাকছে, পিটিএসডি, এইসব জিনিসগুলো আমরা পাচ্ছি।
তো এই যে মেন জিনিসগুলো এখন দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন সব থেকে বেশি আমরা দেখতে পাই। এই ডিপ্রেশনটা কিন্তু সব বয়সের মধ্যেই রয়েছে। ডিপ্রেশন, সুইসাইডাল আইডিয়েশন, ডিপ্রেশন সব থেকে বেশি কারণ মেন্টাল ডিসঅর্ডারে মারা যাচ্ছে সে যে ডিপ্রেশন, সেটা কি করে হচ্ছে না, সুইসাইড করে। এবার আমরা অনেক সময় ভাবি ডিপ্রেশন মানে হচ্ছে কথার কথা, ডিপ্রেশন মানে একটু ডিপ্রেস হচ্ছে, মনটা ছোটো যায়, একটা সিনেমা দেখা। কিন্তু ডিপ্রেশন মানে হচ্ছে কিন্তু আমাদের মানসিক মনের মধ্যে, ব্রেনের মধ্যে কিছু কিছু পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই চেঞ্জগুলো সেরোটোনিন, ডোপামিন, এগুলো একটু চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জগুলো আবার ভালো কথাবার্তা, ভালো পরিবেশ এবং কিছু কিছু অল্প অল্প মেডিকেশনের সাহায্যে কিন্তু সেটাকে আবার উত্তরণ করা যেতে পারে। যেমন আমরা দেখি যে গাছের মধ্যে জল যদি না দিই গাছের পাতাগুলো, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, তেমনি আবার যদি গাছের মধ্যে আলো, হাওয়া, তার সঙ্গে জল যদি দিই তাহলে দেখবে গাছগুলো আবার পরিস্ফুট হচ্ছে, পেটালগুলো আবার মিলছে। তেমনি আমাদের মেন্টাল যে ভিতরকার যে স্নায়ুগুলো যখন শুকিয়ে থাকে, আস্তে আস্তে এই সুন্দর কথাবার্তা, সুন্দর পরিবেশ এবং ঠিকঠাক নিদ্রা এবং খাওয়া দাওয়া, হ্যাঁ, বা জাঙ্ক ফুড না খাওয়ার, হেলদি খাবার, এবং সামান্য যদি খুব বেশি অসুস্থ হন তখন সামান্য একটু ওষুধের এবং কাউন্সিলিংয়ের জন্য আবার কিন্তু নর্মাল জায়গাতে, নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারবেন এবং সম্পূর্ণ। আর এটা যদি ঠিক না করা হয় আমরা কিন্তু অকালে অনেক প্রাণ কিন্তু চলে যাবে। এবং আমাদের অ্যাওয়ারনেসটা নেই যে এইটা আমাদের ভুলের জন্য, মানে আমি পেশেন্টটাকে দেখালাম না, বাচ্চাটা যে পেশেন্ট সেটাই বুঝতে পারছি না। আমরা ভাবছি যে দুষ্টুমি করে পড়াশোনা করছে না, ও পিছনে বেঞ্চে পড়ে, ও কারোর সঙ্গে কথা বলে না, মাথা নিচু করে থাকে, তাকে আমরা অত যত্ন করছি না। কেউ যদি পা মুচকে যায় তাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ, তাকে শরীর খারাপ মানে সাথে সাথে ট্রিটমেন্ট হবে। কিন্তু মন খারাপ হলেও যে আমাদের মনটাকে সুস্থ করার দরকার সেই বিষয় কিন্তু আমরা ভাবি না। এবং সেটার পরে একটু যে ছেলেটি বসে আছে একটু পরে রেলে মাথা দেবে কিংবা উপর থেকে জাম্প করবে, সেটা অ্যাওয়ারনেসটা এখনো পর্যন্ত মানুষের মধ্যে আসেনি। যে মন খারাপ মানে যে যা খুশি করছে, সেই যা খুশিটা নিজে করছে না, এই রোগটার জন্য করছে, এই রোগটার জন্য করছে, এটা মনে রাখা উচিত। সুতরাং কাউর ছোট মন যদি দেখে, তার কাউকে যদি অসুস্থ দেখেন, চুপচাপ করে আপনার যাকে ডিপ্রেসড মনে হচ্ছে তখনই ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং তার সঙ্গে একটু চোখে চোখে রাখবেন। যতক্ষণ না পর্যন্ত ডাক্তার দেখানো হচ্ছে তাকে চোখে চোখে রাখবেন, রেখে ডাক্তারের পরামর্শ মতন থাকবেন। তাহলে কিন্তু আমরা চারিদিকে স্কুল, কলেজে, সমস্ত জায়গাতে এত এত সুইসাইড দেখছি। সব সুইসাইডগুলোকে আমরা ভেবে নিচ্ছি তার কোনো রিলেশনাল প্রবলেমের জন্য হচ্ছে, কোনো একটা গার্লফ্রেন্ড চলে গেছে কিংবা বাবা বকেছে, বাবা তো আইফোন কিনে দেয়নি তার জন্য। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে মানসিক স্বাস্থ্যটা বিঘ্নিত হয়েছে বলেই ছেলেটা ওই জায়গাতে গেছে। আপনি বললে আইফোন ভালো রেজাল্ট করলে আইফোন দেবো, একটু ভালো রেজাল্ট করে পড়াশোনা করতে পারে তো আইফোন। যদি এখন যদি বলেন যে গার্লফ্রেন্ড চলে গেছে, আরেকটা গার্লফ্রেন্ড চলে আসবে, তাই জন্য সুইসাইড করবে না তো। কিন্তু আমরা ওভারঅল সিম্পলিফাইড ওয়েতে মানুষগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি এবং মরতে ছেড়ে দিচ্ছি। তার জন্য আমরা কিন্তু দায়ী, মানে যে পাশে রয়েছেন বাবা মা, হ্যাঁ, আত্মীয় পরিজন, তারাই দায়ী। কিন্তু সেই ভাবনাটা আমাদের মধ্যে নেই বলে কেউ আমাদের দিকে আঙুল তুলছে না। কিন্তু এখন আঙুল তোলার সময় এসছে। আমরা যদি কোনো মানুষকে দেখি সুইসাইড করছে আমার পাশে, তার মানে আমরা তাকে বুঝতে পারিনি। সুইসাইড কিন্তু খুব সহজেই ডায়াগনোসিস করা যায়, খুব সহজে। 2-3টে জিনিস, কাউকে যদি বলেন যে তোমার মনটা খারাপ লাগছে, ঘুমটা একটু কম হচ্ছে, একটু বাঁচতে ইচ্ছা করছে না, এই 2-3টে জিনিস যদি থাকে তাহলেই আপনি ভাববেন তার মানসিক অসুস্থতার হচ্ছে, ডিপ্রেশন রয়েছে, তাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং সেটা যদি আপনি না করেন তাহলে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে পড়ে আছে, অটো থেকে কেউ পড়ে গেল, আপনি যদি না দেখে যেমন চলে গেলে যে দোষটা হবে, এটাও তেমনি দোষ। একদমই তাই। ডাক্তারবাবু যেটা বলছেন সেটা কিন্তু এবার ভাববার বিষয়। কারণ আমরা কিন্তু শরীর সুস্থ হলে যতটা গুরুত্ব দিয়ে তার চিকিৎসার জন্য তৎপরতা দেখাই, মানে তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, শারীরিকভাবে সুস্থ করার জন্য সেবা শুশ্রূষা করা। কিন্তু মন খারাপ হয়েছে তো মন আবার খারাপ হয়, কিন্তু মন খারাপ হওয়াটা কিন্তু মনের অসুস্থতারই লক্ষণ। যার মন খারাপটা অনেক সময় মহিলাদের ক্ষেত্রে আরও প্রবলেমের বলা। কারণ মহিলা যারা বাড়িতে থাকেন, যারা শুধু হাউস ওয়াইফ, তাদের যদি বলে যে আমার মন খারাপ করছে সত্যিকারে, তখন তারা বলে মেয়ের তার মন সেটা আবার খারাপ, সেটা আবার কী বস্তু। সেই জন্য আমাদের কাছে যে পেশেন্টরা আসেন তখন তারা কোনো একটা বাহানা করে আসে, হয় মাথা ব্যথা,
তাহলে গা ব্যথা, পেট ব্যথা, হ্যাঁ, এই যখন পেট ব্যথা মাথা ব্যথা নিয়ে আসবে, সেটার মধ্যে যখন আমরা যখন একটু মন জিজ্ঞেস করে বলবো যে আপনার কি মন খারাপ করে, আপনার কি ঘুম হচ্ছে না, আপনার কি হাজব্যান্ড কাছে থাকে, তখন দেখবেন পুরো সব বলছে। কারণ বলতে সাহস করে না, কারণ এইটাকে আমরা সোমাটাইজেশন বলি। সোমাটাইজেশন সিমটম নিয়ে এখন ডিপ্রেশনটা হাজির হয়, যে কারণে একটু পরে সে মারা যেতে পারে, সেটা পেট ব্যথা, মানসিক ব্যথা, মন খারাপ, এই জিনিসগুলো নাম বলে এরকমভাবে বেশি প্রেজেন্ট করে। সুতরাং কোনো বাচ্চাকে দেখছেন যে মন খারাপ করছে, পড়াশোনা করছে না, তার মনের প্রবলেম আছে কিনা সেটাও দেখা খুব দরকার। তার মানে বোঝাই যাচ্ছে শরীরের অসুস্থতা যতটা সহজে বোঝা যায়, মন খারাপটা আমরা টানটা শুনে থাকলেও মনের অসুস্থতাটা কিন্তু আমরা কেউই ঠিকভাবে বুঝতে পারি না যে এটা প্রপার, এক্স্যাক্টলি বুঝতে আমরা চেষ্টা করি না বলেই বোধহয় অনেক সময় দেরি করে ফেলি, এবং যার ফলে আমরা আমাদের নিজেদের বিপদ কিন্তু নিজেরাই ডেকে আনি। সেই জন্য বলবো, মন খারাপ হোক, মন অসুস্থ থাকুক, মনকে সুস্থ করতে হবে। যদি নিজের পক্ষে যখন সম্ভব হয় না, একটু গাইড নিন না, ডাক্তারবাবুরা রয়েছেন তো আপনাকে গাইড করে দেওয়ার জন্য। একটু মনটা ছোট হয়ে থাকলে আপনি না ভাববেন যে ওকে জিজ্ঞেস করবেন, তো শরীর খারাপ করেছে, মন খারাপ করেছে, শরীর খারাপটা আমরা জিজ্ঞেস করি, কিন্তু মন খারাপের কথাটা আমাদের চালু নেই বলে জিজ্ঞেস করি না। কিন্তু 2023-এর পরে মন খারাপের জন্য, যে মেন্টাল হেলথের জন্য সব থেকে বেশি লোক মারা যাবে। সুতরাং এখন থেকে সবাই মিলে হাতে হাত ধরে এই মন খারাপের জন্য বা ডিপ্রেশন বা মানসিক রোগকে প্রতিহত করার চেষ্টা করি। আমাদের এই কথাগুলো কিন্তু আমরা যে বলছি শুধু সবাইকে, কারণ কয়েকজন ডাক্তার, কয়েকজন মানসিক রোগের ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ, তারা এই জিনিসটাকে একা পারবেন না, কারণ মানুষের রেসপেক্টে, হ্যাঁ, মানে এই ডাক্তারদের সংখ্যা অনেক কম। আমাদের যদি ভাবি যে 15% বা 10% লোক আমাদের ভারতবর্ষে মেন্টাল হেলথে ভোগেন, তাহলে 10% মানে হচ্ছে কিন্তু অনেক মানুষ, মানে 15 কোটি যদি মানুষ হয় এতে ভোগেন, এবার প্রতিটা লোকের বাড়িতে কিন্তু 4-5 জন করে থাকবে, তো 15 কোটি ফ্যামিলি কিন্তু এতে অসুস্থ, 15 কোটি ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সবাই মিলে এসে এটার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব সহকারে এটা শুনি এবং ভাবার চেষ্টা করি। সমস্যা তৈরি হলেই কিন্তু আপনাদের যে ডাক্তারবাবুরা রয়েছে তার গাইড কিন্তু আপনারা নিয়ে নেবেন। সুস্থ থাকতে গেলে কিন্তু মনেরও খবর রাখতে হবে, এবং মন যদি খারাপ হয়, মন যদি অসুস্থ হয়, ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং ডাক্তারবাবুর কাছ থেকে তার গাইডলাইন মেনে নিয়ে সুস্থ হয়ে আবার নিজের পরিবার, নিজের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা আজ সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে পেয়ে গেছিলাম বিশিষ্ট ডাক্তার ডক্টর SK সাহা মহাশয়কে, সঞ্জয় কুমার সাহা মহাশয়কে। ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। আপনারাও ভালো থাকবেন। নমস্কার।